Welcome to my channel, The Proper Guidance. আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি টাইম অ্যান্ড টেন্স চ্যাপ্টারের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর আগে আমরা একটা ফুল চার্ট পড়েছিলাম আগের ক্লাসে, যেখানে প্রত্যেকটা টেন্স মানে যে তিনটে টেন্স রয়েছে তার যে চারটে করে ক্লাসিফিকেশন সেটা আমরা দেখেছিলাম, কিভাবে লিখতে হয় সেটাও একটা চার্টের মধ্যে সবকিছু বলা ছিল। আজকের যে ক্লাস সেটা আমি আরেকটু বেশি করে মানে একটা টেন্সকেই ডিসকাস করে তোমাদের কাছে ক্লাসটা বানিয়েছি, যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। দেখো, ফার্স্ট অফ অল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে আমরা বলেছিলাম, তাও একবার দেখে নাও। ডিনোটস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম অর হ্যাবিচুয়াল ট্রুথ অর এটার্নাল ট্রুথ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে হচ্ছে বর্তমান কালের কোনো কাজকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডিনোট করে। এছাড়াও যদি কোনো হ্যাবিচুয়াল ট্রুথ অর এটার্নাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ মানে হ্যাবিট বোঝাতে তুমি রোজ সকালে একটা টাইমেই ওঠো, সেটা তোমার একটা হ্যাবিট, এরকম কোনো হ্যাবিট যদি বোঝায় সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই ব্যবহার করে থাকি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আর একটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে কি সিম্পল টেন্সও বলা হয়ে থাকে। প্রেজেন্টের সিম্পল ফর্ম যেটা সিম্পল টেন্সও বলা হয়ে থাকে, প্রেজেন্টের সিম্পল ফর্ম। আর এটার্নাল ট্রুথ মানে যেটা সবসময়ের জন্যই সত্যি, এরকম কিছু বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই ব্যবহার করে থাকি। সবসময়ের জন্য সত্যি বলতে দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা তো একটা জাগতিক সত্য, এটা রোজই একই কাণ্ড ঘটে, এমন তো নয় আজকে পূর্ব দিকে উঠেছে বলে কালকে পশ্চিম দিকে উঠবে। আবার গতকাল উঠেছিল সেটা বোঝাতে গিয়ে আমরা কিন্তু তখন টেন্সটাকে অতীতকালে ওইভাবে লিখবো না। বোঝা গেল ব্যাপারটা? যেটা জাগতিক সত্য এটা এরকমই হয়, এর কোনো চেঞ্জ নেই। এই ঘটনা এরকম কিছু বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। এবার দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে আমরা লিখেছিলাম আগের দিন, সাবজেক্ট প্লাস ভার্ব। এবার ভার্বের যে ফর্ম সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকে, তার সাথে যেখানে যেরকম দরকার সেটা আমরা ইউজ করে থাকি। এস বা ইয়েস কোথাও কোথাও যুক্ত করতে হয়, কোথাও করার দরকার পড়ে না। এবার দেখো ফার্স্ট বলছে আমি বই পড়ি, এখানে আমি এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? এটা ফার্স্ট পারসন আমরা শিখেছিলাম আগের দিন, আগের একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম ফার্স্ট পারসন দুটোই কিন্তু ফার্স্ট পারসন। আমি আমরা এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা সিঙ্গুলার নাম্বার এক বচন, আর এটা হচ্ছে বহু বচন। আমি বই পড়ি মানে হচ্ছে আই রিড আ বুক, আমি একটাই বই পড়ি। আর্টিকেল ইউজ হয়, আর্টিকেল আমরা পরে একদিন আসবো আর্টিকেল নিয়ে। আপাতত দেখো যে আর্টিকেল একটা বোঝাতে যখন হয় এ আমরা ইউজ করে থাকি, কোথাও কোথাও অ্যান বসে, কোথাও দি বসে, তার একটা এলাবোরেট ক্লাস আমি আপলোড করব, ওটা করা হয়নি। তো আপাতত দেখো আই রিড আ বুক, আর আমরা যখন বই পড়ি তখন কি হচ্ছে উই রিড বুকস। আমরা তো আর একটা বই নিয়ে টানাটানি করে পড়ছি না। হ্যাঁ, দুজন অনেক সময় একটা বই দুই বন্ধু পড়তে পারে পাশাপাশি বসে, কিন্তু এখানে উই বলতে আমরা ধরে নিচ্ছি যে দুজন দুটো আলাদা বই পড়ছে। সেক্ষেত্রে কি হবে, একের বেশি হয়ে গেলে ইন জেনারেল সেটা প্লুরাল ইউজ হয়, তো বুকস, উই রিড বুকস হয়ে গেল। সেকেন্ড পারসন একটা সিঙ্গুলার নাম্বার একটা প্লুরাল নাম্বার, কিন্তু সেকেন্ড পারসনে সবসময়ের জন্যই কি হয়, সবসময়ের জন্য ইউই থাকে, এটা কোনো চেঞ্জ হয় না। আর ইউ এর সঙ্গে এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে দেখো ভার্ব ফর্ম প্রেজেন্ট ফর্মটাই কিন্তু এখানে বসবে। যখন একা বোঝাচ্ছে ইউ রিড আ বুক, আর যখন অধিক মাত্রায় মানে তোমরা বোঝাচ্ছে অনেকজন রয়েছে ইউ রিড বুকস। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সে বই পড়ে, সেটা একটি ছেলেও হতে পারে একটি মেয়েও হতে পারে, যার জন্য আমি অবলিক দিয়ে লিখেছি হি অর শি রিডস আ বুক। এইখানে হচ্ছে বোঝবার বিষয়, এর আগের দিন ডিসকাস করা হয়েছে ক্লাসে, আমি আবার বলে দিচ্ছি। এস বা ইএস কোথায় যুক্ত হয়? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে কোনো সেন্টেন্সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। এই কোনটার সঙ্গে এস আর কোনটার সঙ্গে ইএস যোগ করব সেটা জানার জন্য যে কোনো স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামার বই খুলবে, খুলে সেখানে এই চ্যাপ্টারটায় চলে যাবে, সেখানে পরিষ্কারভাবে দেওয়া থাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে যে কোন ভার্বের সঙ্গে এস যুক্ত হয় আর কোনটার সঙ্গে ইএস। সাপোজ যদি বলতাম সে কাঁদছে, তার কোনো দুঃখ হয়েছে মনে, সে কাঁদছে, তখন কি হতো, হি অর শি, কাঁদা মানে কি ক্রাই, এর সঙ্গে হয়ে যেত ক্রাইজ,
ওয়াইটা চেঞ্জ হয়ে IES ও বসতো। ওকে, তো এইরকম ডিফারেন্ট রুলস রেগুলেশনস ওখানে আছে যে কোনটার সাথে কোনটা বসে, কোনটা চেঞ্জ হয়। সেই চ্যাপ্টারটায় গিয়ে তোমরা এগুলোকে দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তাহলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। নেক্সট হচ্ছে তারা বই পড়ে। তারা যখন হচ্ছে সেটা কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন প্লুরাল নাম্বার যখন হবে সেখানে কোনো চেঞ্জেস করার দরকার নেই। দে রিড বুকস, অনেকগুলো বই পড়ছে তারা। আর যেটা বললাম এটার্নাল ট্রুথ মানে জাগতিক সত্য কথা, সূর্য পূর্ব দিকে ওঠে, রোজই ওঠে। এমন কোনোদিন আসবে না যে সূর্য বলবে আমি অন্য দিক দিয়ে উদয় হব বা উঠবো। সেক্ষেত্রে এটার্নাল ট্রুথ যখন বোঝাচ্ছে সেটা হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো এখানেও কিন্তু রাইজের সঙ্গে এস হলো, কারণ কি এটাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন বলবে থার্ড পার্সন, তাহলে ব্যাপারটা কি হলো? একটা একদম সিম্পল জিনিস জেনে রাখো, আমি আমরা আর তুমি তোমরা, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন যদি একা থাকে সিঙ্গুলার নাম্বার, একের বেশি থাকলে প্লুরাল নাম্বার। একা থাকবে যখন, তখনই কিন্তু আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের রূপটা পাল্টে যায়। পাল্টে কি হয়? কোথাও এস যোগ হয়, কোথাও ইএস যোগ হয়, কোথায় IES যোগ হয়। ডিফারেন্ট রুলস আছে, সেইভাবে কিন্তু এর রূপ পাল্টে যায়। তো এই হলো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো বা ভিডিওটা দেখেও বারবার পড়তে পারো। আমি বোর্ডটা মুছে নিয়ে এখানে আরেকটা যেটা করব সেটা হচ্ছে, সাপোজ ধরো কোনো একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে আছে, সেই সেন্টেন্সটাকে, নর্মাল সেন্টেন্সটাকে তুমি কি করে কোয়েশ্চেন ফর্মে চেঞ্জ করবে তার একটা চার্ট আমি এখানে করিয়ে দিই, সেটা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ডিফারেন্ট ফর্মস বলতে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যখন আমরা যেটা শিখলাম সেটা এই ফর্মটা ছিল অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? প্রত্যেকটা বাক্যই হচ্ছে হ্যাঁ বাচক, আই ডু, আই রিড, আই রাইট, এইভাবে ছিল। এবার এমন তো নয় যে শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যাফার্মেটিভই হয়, সেটা নাবাচক সেন্টেন্সও কিছু থাকতে পারে, নেগেটিভ কিছু সেন্টেন্স থাকতে পারে। আর যেটা হয় সেটা হচ্ছে কোয়েশ্চেন, প্রশ্ন। তো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে তার কোয়েশ্চেন ফর্মটা কি হবে আর তার নেগেটিভ ফর্মটা কি হবে, তার যে রুলস রয়েছে সেটাই চার্টের মধ্যে দিয়ে আমি দেখিয়েছি, খুব ভালোভাবে দেখবে। ফার্স্ট হচ্ছে অ্যাফার্মেটিভ, যেটা ফার্স্ট ওয়ান, আই রাইট মানে কি? আমি লিখি। তাহলে ভার্ব ফর্ম, প্রেজেন্ট ফর্ম, রাইটের রাইটই হয়, তো আই রাইট। এক্ষেত্রে যখন এটাকে কোয়েশ্চেন করা হবে, কোয়েশ্চেন করার সিস্টেম হচ্ছে, আমরা আগের দিন পড়েছিলাম ডু ভার্ব। ডু ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমি ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেনের ফর্ম দেব, সেক্ষেত্রে দেখো এই সেন্টেন্সে কোথাও কিন্তু ডু ভার্ব লেখা নেই। ডু কিন্তু এই অ্যাফার্মেটিভে থাকে না। প্রেজেন্ট টেন্স যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই কারণে ডু ভার্বটা কোয়েশ্চেনের মধ্যে চলে আসে। ডু আই রাইট, এখানে দেখো রাইট অ্যাজ ইট ইজ থাকে, আই রাইটের আগে চলে আসবে কে? ডু। তাহলেই কিন্তু এটা একটা ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন ফর্ম করে যায়। ইন্টারোগেটিভ ওয়ান বলা যেতে পারে বা কোয়েশ্চেন বলা যায়। একদম সিম্পলি আমরা কোয়েশ্চেন বলে থাকি, আর না হলে এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ঠিক একই রকম ভাবে যখন নেগেটিভ মানে কি? আই রাইট আমি লিখি, আমি লিখি না, আই ডু নট রাইট। এখানেও ডু ভার্ব আসবে, তার সঙ্গে নট আসবে। নট হচ্ছে নেগেশন, না বোঝাতে আমরা নটটা ইউজ করব, আর এই ডু ভার্বটা তখন হেল্পিং ভার্ব হিসেবে চলে আসবে। ডু এর সঙ্গে নট, ডু এর সঙ্গে নটটাকে যোগ করে এই যে পার্ট যেটা হলো, এটা দেখাবে যেটা একটা নেগেশন। দ্যাট মিনস এটা একটা নাবাচক সেন্টেন্স। খুব ইজি একটা ব্যাপার, কারণ নট মানে নয় সেটা আমরা জানি, তাই এটা একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আর ভার্বের ফর্ম কি থাকবে? সেম ফর্ম, সিম্পল ফর্ম, প্রেজেন্ট ফর্ম যেটা থাকে সেটাই বসলো। তাহলে এটা গেল আই এর জন্য। সেকেন্ড, উই, আমরা লিখি উই রাইট। ঠিক একই রকম ভাবে এটাকেও যখন কোয়েশ্চেন ফর্ম দিতে হবে, উই এর আগে আমরা কি লিখবো? ডু উই রাইট, আর লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এইভাবে আমরা ফরমেশন করি, কিসের? কোয়েশ্চেন ফরমেশন করি। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে, সিম্পল ফর্ম যেটা,
এইভাবে আমরা লিখে থাকি। ঠিক প্রেজেন্ট ফর্ম ভেরি ইজি। প্রেজেন্ট ফর্মে যেটা রয়েছে তোমার হ্যাবাচক অ্যাফার্মেটিভে যেটা রয়েছে তার আগে একটা ডু যোগ করে দাও। ডু যখনই আগে বসে যাবে সেন্টেন্সের মাঝখানে উই চলে গেল, তাহলে উই এর ডাব্লিউটা শুধু স্মল লেটার হবে। ক্লিয়ার? আই তো সব জায়গায় ক্যাপিটাল লেটারেই লিখতে হয়, তাহলে আইটা কোনো চেঞ্জ হবে না, কিন্তু যখন উই এর আগে তুমি ডু লিখছো উই এর ডাব্লিউটা স্মল লেটার হয়ে গেল। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে আগেরটার মতোই একে যখন তুমি নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করবে কি করবে? ডু নট, একটা ডু ভার্ব আসবে, তার সাথে নট লিখে উই ডু নট রাইট, এটা গেল নেগেটিভ সেন্টেন্স। নাম্বার 3, ইউ রাইট, তুমি লেখো। ঠিক একই রকম ভাবে ডু আগে চলে আসবে, এখানেও কিন্তু ইউ এর ওয়াইটা ছোট হাতের হয়ে যাবে, মানে স্মল লেটারে কনভার্ট করে দাও। একই রকম ভাবে এর আগে যদি ডু বসানো হয় এটা একটা কোয়েশ্চেনের কনভার্ট হয়ে গেল। আর একই রকম ভাবে ইউ ডু নট রাইট মানে তুমি লেখো না, নেগেটিভ। নেগেটিভ বোঝাতে ডু নট করে আমরা এত দূর পর্যন্ত পেলাম। ইউ রাইট যেমন একজনের ক্ষেত্রে হয় তুমি লেখো বা তোমরা লেখো, একই ব্যাপার। তো এখানে আর দুটো ফর্ম এখানে নেই। নেক্সট ফর্ম যেটা নাম্বার 4, হি অর শি রাইটস। হি অর শি রাইটস এটা মানে কি? সে লেখে। এখানে হি আর শি সিঙ্গুলার ফর্মে আছে। সিঙ্গুলার যখনই থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট তার সঙ্গে কি হয়েছে? এস যোগ হয়েছে। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। হি অর শি যখন থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কোথাও থাকে সেখানে মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। এবার ওই এস বা ইএস যেখানে যোগ করা হয়েছে এটাকে যখন তুমি কোয়েশ্চেনে কনভার্ট করবে, এটাকে যখন ইন্টারোগেটিভ ওয়ানে কনভার্ট করা হয়, তখন এখানে যেমন ডু বসাচ্ছিলাম সেখানে ডু বসবে না, ডু এর সঙ্গে ইএস যোগ করে ডাজ বসবে। ভিভিআই, এই জায়গাটা ভালো করে দেখার জিনিস। ডু ভার্বই বসছে কিন্তু ডু এর ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? ডু এর সঙ্গে ইএস যোগ করতে হচ্ছে। ক্লিয়ার? ডাজ হি অর শি রাইট, এখানেও হি এর যে এইচ আর শি এর যে এস এটা স্মল লেটার হয়ে গেল। ওকে, হি অর শি রাইট, এইভাবে কোয়েশ্চেনটাকে ফর্ম করা হয়। নেক্সট হচ্ছে নেগেটিভ। যখন হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা কনভার্ট করব তখন দেখো এখানে ডু নট হয় না, রাইটের সঙ্গে ডু এর আমরা ফর্ম যেটা শিখলাম, যেখানে দেখো এখানে যখন আমরা রাইটের সঙ্গে এস যোগ করছিলাম মানে কি ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, এখানে যখনই নট ইউজ হয় তখন এখানে তখন এই যে ভার্বের রূপ ডু ভার্বটা তখন ওই কাজটা করে, তখন রাইটটা মূল ভার্ব হিসেবে থাকে আর ডু তখন ওর টেন্সটাকে ক্যারি করে। কোন টেন্সে সেন্টেন্সটা আছে সেটা ক্যারি করার দায়িত্ব তখন ডু এর ঘাড়ে পড়ে। তাই জন্য ডু এর সঙ্গে এস বা ইএস যোগ হওয়ার কথা, ডু এর সঙ্গে আমরা সবসময় ইএস যুক্ত করি, সেই কারণে ডু এর সঙ্গে ইএস যোগ করে আমরা পেলাম কি? ডাজ নট রাইট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, দে রাইট। দে রাইট তারা লেখে। ডু দে রাইট, ডুটা সামনে বসিয়ে দাও, এটা কোয়েশ্চেনে কনভার্ট হয়ে যাবে, টিটা শুধু ছোট হাতের হবে। ক্লিয়ার? আর তারা লেখে না, ডু নট, সেম থিং, আগের যেগুলো করলে সবকটা একই রকম ভাবে, ডু নট করলে এটা হয়ে গেল নেগেটিভ ওয়ান। তাহলে মেইন যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে নাম্বার 4, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কোয়েশ্চেনে কনভার্ট করতে গেলে এরকম ক্ষেত্রে ডু ভার্ব সামনে এলো, তার সঙ্গে ইএস যোগ করে বসাতে হলো। আর নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে ডাজ নট, ডু নট কিন্তু নয়। এই জায়গাতেই স্টুডেন্টরা ভুল করে, এই জায়গাটা ভালোভাবে দেখবে, এটাই একমাত্র ভালো করে দেখার বিষয়। তো আজকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমাদের কমপ্লিট ভাবে আলোচনা হয়ে গেল। নেক্সট ডে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।